সাধারণত সায়েন্স জিকের পার্টটা তোমাদের মোশন থেকে স্টার্ট করা হয়, বা তোমরাও হয়তো তাই ভেবে রেখেছো। কিন্তু আমরা এখানে অন্য একটা চ্যাপ্টার নিয়ে এসেছি ফার্স্টে, যেটা হচ্ছে লাইট। লাইট চ্যাপ্টারটা যেরকম ইম্পর্টেন্ট সেরকম খুব সহজও। তাই জন্য আমরা যাতে আমাদের সিলেবাসের পড়াটা কঠিনভাবে না করে খুব সহজভাবে একটা সূচনা করতে পারি, তাই জন্যই এই চ্যাপ্টারটা ফার্স্টে করা। প্রথমে বলে রাখি যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক যখন আমরা করব, আমরা কিন্তু একেবারে বেস থেকে স্টার্ট করব, যাতে কোনো স্টুডেন্ট যদি আগের পড়া ভুলে গিয়ে থাকে তাদের যাতে বিষয়গুলোকে আবার বুঝে নিতে কোনো রকম সমস্যা না হয়। তাই আমি যখনই কোনো টপিক পড়াবো, আমি কিন্তু এটা মনে করে নেবো যে তোমরা ফার্স্ট বার পড়ছো এটা, ঠিক আছে? আমি সেভাবেই পড়াবো। তোমরাও আশা করি একটু বেশি সময় লাগলেও সেই সময়টা দিয়ে নিজেরাও টপিকগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে একবার যখন চ্যাপ্টারটা হয়ে যাবে তখন তোমাদের কোনো রকম ডাউট না থাকে তোমাদের কোশ্চেন নিয়ে। তো আমরা ফার্স্টে লাইটের রিফ্লেকশন পার্টটা স্টার্ট করছি। লাইটের রিফ্লেকশন কি? যখন কোনো লাইট রে কোনো মিডিয়াম থেকে এসে অন্য কোনো মিডিয়াম বা কোনো সারফেসের ওপর পড়ে, তখন সেই মাধ্যমটা যদি লাইট রেটাকে ট্রান্সফার করে দিতে না পারে, বা সারফেসটা যদি লাইট এনার্জিটাকে পুরোপুরিভাবে অ্যাবজর্ব না করতে পারে, তখন তারা লাইট রেগুলোকে আবার তার ফার্স্ট মিডিয়ামে ফিরিয়ে দেয়। যে ঘটনাটাকে আমরা রিফ্লেকশন বা লাইটের প্রতিফলন বলি। প্রতিফলন। তা আমরা ফার্স্টে একটা প্রতিফলক বা রিফ্লেক্টিং সারফেস কনসিডার করছি, যেটা হচ্ছে এম প্রাইম। রিফ্লেক্টিং সারফেসের ওপর একটা লাইট রে ইনসিডেন্ট করেছে, যে লাইট এটাকে আমরা বলবো ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। এটা রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। পি কিউ কে বলা হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। এটা আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি প্রতিফলকের ওপর, এন প্রাইম। অ্যাঙ্গেল আই হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল আর হচ্ছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এখন আমাদের এই লাইটের প্রতিফলন কিছু ল ফলো করে। তার ফার্স্টেরটা হচ্ছে যে পি কিউ অর্থাৎ আপতিত রশ্মি, কিউ আর প্রতিফলিত রশ্মি এবং এন প্রাইম অর্থাৎ অভিলম্ব, এটা যাতে একই প্লেনে থাকে, এটা সেম প্লেনে থাকবে। অর্থাৎ আমরা যেরকম এই বোর্ডের ওপর এঁকেছি ওটা অর্থাৎ এটা একটা তলের ওপর আছে, এভাবেই প্র্যাকটিক্যালেও এটা এরকম একটা তলের ওপরেই থাকে। আর 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সমান হবে। এই দুটোকে একসাথে বলা হচ্ছে লজ অফ রিফ্লেকশন বা আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলন রিফ্লেকশন মূলত 2 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে বা পয়েন্ট এ রেগুলার রিফ্লেকশন বা নিয়মিত প্রতিফলন। রেগুলার রিফ্লেকশন বা নিয়মিত। বি হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন বা অনিয়মিত বা বিক্ষিপ্ত। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে নিয়মিত প্রতিফলনের যদি কথা বলি আমরা, নিয়মিত প্রতিফলনে যে প্রতিফলক থাকে সেটা খুব মসৃণ হয়, যে কারণে কতগুলো যদি সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে প্রতিফলকের ওপর, তাহলে প্রতিফলিত আলোক রশ্মিগুলো সমান্তরাল হবে। তাহলে রেগুলার রিফ্লেকশন আমরা লিখতে পারবো ফার্স্ট পয়েন্ট যে মসৃণ প্রতিফলক হবে। সেকেন্ড পয়েন্ট
প্রতিফলিত রশ্মি সমান্তরাল হবে। আর ডিফিউজ রিফ্লেকশনে প্রতিফলকটা খুব রাফ হয়, রাফ সারফেস। তাহলে আলোক রশ্মি সমান্তরাল ভাবে এসে পড়লেও তারা কিন্তু সমান্তরাল ভাবে ফিরে যেতে পারে না, তারা বিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে এটার 1 নম্বর হচ্ছে যেটা রাফ সারফেস হবে বা খড়বাকার বা অমসৃণ। 2 নম্বর হচ্ছে যে প্রতিফলিত রশ্মি সমান্তরাল হবে না। প্রতিফলিত রশ্মি পরস্পর সমান্তরাল নয়। কিন্তু ডিফিউজ রিফ্লেকশন হোক আর রেগুলার রিফ্লেকশন হোক, সবাই কিন্তু লজ অফ রিফ্লেকশনটাকে অবশ্যই মান্য করবে। রেগুলার আর ডিফিউজ দুজনেই কিন্তু লজ অফ রিফ্লেকশনকে অবশ্যই মান্য করবে। রিফ্লেকশন অফ লাইটের আন্ডারে আমরা নেক্সট টপিক করছি ইমেজ ফর্মড বাই রিফ্লেকশন। লাইটের রিফ্লেকশনের প্রতিফলনের জন্য প্রতিবিম্ব তৈরি হয়। সেটা কার্ভড সারফেসে হতে পারে, মানে গলীয় দর্পণ, মানে উত্তল দর্পণ, অবতল দর্পণ, আবার সমতলেও হতে পারে, অর্থাৎ প্লেন মিরর, সমতল দর্পণ। তা ফার্স্টে আমরা করছি প্লেন মিররের জন্য। প্লেন মিরর ইমেজ 2 প্রকারের হয়। একটা হচ্ছে ভার্চুয়াল, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব, আর একটা হচ্ছে রিয়েল, অর্থাৎ সৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব তখন হয় যখন আমাদের মনে হয় যে আমরা যেটা দেখছি সেখান থেকে আলো আসছে, কিন্তু আদৌ ওখানে কোনো আলো নেই, তখন সেটাকে আমরা বলছি অসৎ। আর এখানে যেটা রিয়েল লেখা রয়েছে সৎ, সেটা হচ্ছে সত্যিকারের আলো মিলিত হয়ে গিয়ে প্রতিবিম্বটা তৈরি করে। তাই অসৎ বিম্ব যেহেতু আলো ওখানে থাকে না, আমাদের মনে হয় জাস্ট, তাই অসৎ বিম্বকে কিন্তু কখনো আমরা পর্দায় ধরতে পারি না, মানে স্ক্রিনে ফেলতে পারি না। তাহলে অসৎ বিম্বকে কিন্তু কখনো পর্দায় ধরা যায় না বা পর্দায় ফেলা যায় না। সৎবিম্বকে পর্দায় ফেলা যায়। প্লেন মিররে যেটা তৈরি হয়, এখানে যদি কোনো বস্তু থাকে মিররের সামনে, এখানে লাইটটা গিয়ে আবার ফিরে আসবে, এখানে একটা লাইট যাচ্ছে এরকম ফিরে আসবে, এখানে আরেকটা লাইট যাচ্ছে এরকম ফিরে আসবে। কিন্তু এখান থেকে যে দেখবে লাইটগুলো, তার মনে হবে স্ট্রেট এই পয়েন্ট থেকেই লাইটটা আসছে। তাহলে আমাদের মনে হচ্ছে যে আয়নার পেছন দিক থেকে লাইট আসছে, কিন্তু আদৌ ওরকম কিছু নেই। তখন এই পি প্রাইমটাকে বলা হচ্ছে পি এর প্রতিবিম্ব। আর এটা কিরকম হবে? নিশ্চয়ই ভার্চুয়াল, অসৎ। তাহলে প্লেন মিররে প্রতিবিম্বের প্রথম পয়েন্টটা আমরা পাচ্ছি যেটা ভার্চুয়াল হবে, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব হবে। সেকেন্ড পয়েন্ট কি? সেম সাইজ হবে। থার্ড পয়েন্ট, সেম ডিস্টেন্সে থাকবে। আমরা আয়নার সামনে যতটা দূরে আছি, প্রতিবিম্বটাও আয়নার পেছনে ততটাই দূরে আছে বলে মনে হবে, সেম ডিস্টেন্সে থাকবে। আচ্ছা,
আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন ঘটবে। পার্শ্ব পরিবর্তন কি? যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের বাঁ হাত হয়ে যায় ডান হাত, ডান হাত হয়ে যায় বাঁ হাত, সেই পরিবর্তনটাকে বলছে পার্শ্ব পরিবর্তন। যেমন যদি আয়নার সামনে পি রাখা হয় তাহলে সেটা এরকম উল্টে যাবে, পার্শ্ব পরিবর্তন। আবার অনেক অক্ষর এরকম রয়েছে যাদের পার্শ্ব পরিবর্তন হয় না, যেমন এ, ও, এম, এদের কোনো পার্শ্ব পরিবর্তন হয় না। আচ্ছা, আমরা লাইটের রিফ্লেকশন পড়ছি যে যখন কোনো লাইট রিফ্লেক্ট করে কোনো সারফেস থেকে তখন লাইটের কি পরিবর্তন ঘটে। যেমন লাইট যেহেতু একই মিডিয়ামে থাকে তাহলে লাইটের কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় না রিফ্লেকশনে, বেগ অপরিবর্তিত। কেন? কারণ লাইট তো একই মিডিয়ামে আছে, ওই মিডিয়ামেই ফিরে আসছে, তাহলে একই মিডিয়ামে থাকার জন্য বেগও সেম থাকবে। কিন্তু লাইটের দশার কিন্তু পরিবর্তন ঘটলেও ঘটতে পারে, দশা পরিবর্তিত হতে পারে। এবার দশা কখন পরিবর্তিত হয়? দশাও সবসময় পরিবর্তিত হয় না। যদি লাইট রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন রিফ্লেকশনে দশার পরিবর্তন হয় না। কিন্তু যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন দশা 180 ডিগ্রি চেঞ্জ হয়। ঠিক আছে, 180 ডিগ্রি মানে পুরো বিপরীত দশা হয়ে যাবে। আচ্ছা, এখন ধরো কোনো একটার বদলে দুটো প্লেন মিরর যদি থাকে, দুটো প্লেন মিরর যদি থাকে আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি হয় থিটা, দুটো প্লেন মিরর তার মধ্যে অ্যাঙ্গেল থিটা, এখানে একটা বস্তু রাখা হয়েছে, তাহলে এখানে মাল্টিপল রিফ্লেকশন হবে, মানে অনেকবার রিফ্লেক্ট করবে লাইটটা। অনেকবার রিফ্লেক্ট করলে তার যে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বের সংখ্যা কটা হবে? প্রতিবিম্বের সংখ্যা হবে n ইকুয়ালস টু, n যদি আমি প্রতিবিম্বের সংখ্যা ভাবি, n ইকুয়ালস টু 360 বাই থিটা মাইনাস 1। এটাই কমন ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাটার একটা কন্ডিশন আছে। যদি প্রতিবিম্বের সংখ্যা ইভেন হয়, তার মানে কি যুগ্ম সংখ্যা 2, 4, 6, যদি প্রতিবিম্বের সংখ্যা ইভেন হয়, যুগ্ম সংখ্যা হয়, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। আর যদি এরকম হয় যে প্রতিবিম্বের সংখ্যা অযুগ্ম বেরোচ্ছে, তাহলে কিন্তু n ইকুয়ালস টু 360 বাই থিটা মাইনাস 1ও হতে পারে, n ইকুয়ালস টু 360 বাই থিটা প্লাস 360 বাই থিটাও হতে পারে। এটা অ্যাপ্লাই করা যাবে যখন প্রতিবিম্বটা প্রতিসমভাবে রাখা রয়েছে, অর্থাৎ দুদিক থেকে সেম। আর যদি বস্তুকে অপ্রতিসমভাবে রাখা থাকে, মানে এক একটা আয়নার কাছে এক এক রকম অপ্রতিসম, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে দুটো আয়নার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে n ইকুয়ালস টু 360 বাই থিটা মাইনাস 1 যখন n এর মান ইভেন। আর যদি অড মান হয়, অর্থাৎ অযুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে n এর মান 360 বাই থিটা মাইনাস 1 হতে পারে প্রতিসম বস্তুর ক্ষেত্রে, 360 বাই থিটা হতে পারে অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে।
তাহলে প্লেন মিরর সম্পর্কে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ধরো কোনো প্লেন মিররের ওপর লাইট রে এসে পড়েছে আই অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা হচ্ছে আর, আর আই সমান হবে। যদি মিররটা না থাকতো তাহলে লাইট রেটা সোজা চলে যেত, তাহলে লাইট রেটা কতটা বেঁকলো এটা, তা এই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতি কোণ। তাহলে এর মান কত হবে, এই টোটাল ভ্যালুটা কত দেখো 180, তার থেকে যদি আই আর আর বাদ দিয়ে দিই তাহলেই তো ডেল্টা পড়ে থাকছে, তাহলে ডেল্টার মান কত হবে, চ্যুতি কোণের মান 180 মাইনাস আই প্লাস আর, তাহলে 180 মাইনাস 2i, কারণ আই আর আর তো সমান, তাহলে এটা চলে এলো আমাদের চ্যুতি কোণের ফর্মুলা। এখন ধরো কোনো আলোকরশ্মি এরকম মিররের ওপর এসে পড়েছে, আর আলোকরশ্মিটাকে ফিক্স রেখে মিররটাকে একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মিররটাকে একটা ফাই অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো প্রতিফলককে ফাই কোণে ঘুরানো হয়, প্রতিফলিত রশ্মি 2 বেঁকে যায়। অর্থাৎ যদি বলা হয় প্রতিফলককে 30 ডিগ্রিতে ঘুরে দিয়েছে, প্রতিফলিত রশ্মি কত অ্যাঙ্গেলে ঘুরবে, সেটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। আর তখন ডেল্টার ফর্মুলা হয়ে যাবে 180 মাইনাস 2i প্লাস 5, কারণ আপতিত রশ্মিটাও তো 5 ঘুরে যাবে মিররের সাথে, তাই জন্য 180 মাইনাস 2 এখানে হয়ে যাবে i প্লাস 5। আলোর প্রতিফলনে যে প্রতিবিম্ব গঠিত হয় তার আন্ডারে আমরা একটা পয়েন্ট পড়লাম প্লেন মিররের জন্য। এবার আমরা পড়ব কার্ভড সারফেসের জন্য। কার্ভড সারফেস, আমরা কার্ভড মিররকে দু রকম বলছি, একটা হচ্ছে কনকেভ সারফেস, একটা কনভেক্স সারফেস। একটা হচ্ছে কনকেভ সারফেস বা কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ, আর একটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। এখানে দুটো সেম গোলক আঁকছি, এটা 2D বলে তোমাদের বৃত্ত মনে হচ্ছে, এটা কিন্তু আসলে গোলক। এটাও একটা কোনো বড় গোলকের অংশ, এটাও একটা গোলকের অংশ। এই গোলকগুলোর যেটা কেন্দ্র নাম দিচ্ছি C1, এখানে নাম দিচ্ছি C2। ইমেজ ফর্মড বাই রিফ্লেকশনের আন্ডারে আমরা প্লেন মিররের জন্য পার্টটা পড়লাম। এবার আমরা পড়ব কার্ভড সারফেসের জন্য অর্থাৎ স্ফেরিক্যাল মিররের জন্য। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ অর্থাৎ স্ফেরিক্যাল মিরর দু ধরনের হয়। ওয়ান হচ্ছে কনকেভ মানে অবতল দর্পণ, দুই হচ্ছে কনভেক্স মানে উত্তল দর্পণ। আমরা একই রকম দুটো ডায়াগ্রাম করছি, দেখো এটা 2D বলে বৃত্ত লাগছে, আসলে এটা একটা গোলক।
এটাও সেম কেস, এটাও 2D বলে বৃত্ত লাগছে, আসলে এটাও একটা গোলক। তাহলে যখন কোনো সারফেসের বাইরের দিকটা প্রলেপ দেওয়া থাকে আর ভেতরের দিকটা রিফ্লেক্ট করতে সক্ষম হয়, তখন সেটাকে আমরা বলছি কনকেভ বা অবতল। আর যখন ভেতরের দিকটা প্রলেপ থাকে, বাইরের দিকটা রিফ্লেক্ট করতে সম্ভব হয়, তখন সেটাকে আমরা বলছি কনভেক্স মানে উত্তল। এই যে গোলকগুলো রয়েছে তার যে সেন্টারগুলোকে সি নাম দিচ্ছি। এই সেন্টারগুলোকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এই পি পয়েন্ট বা ও পয়েন্ট দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে পোল বা মেরু। সি থেকে ও এর যে দূরত্বটা সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বা রেডিয়াস অফ কার্ভেচার। সি আর ও এর ঠিক মাঝখানে থাকে ফোকাস এফ। এফ হচ্ছে ফোকাস। এফ থেকে ও এর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এই যে মাঝখানে থাকার কথাটা বললাম, এটা কিন্তু তখনই পসিবল আমরা যদি ফোকাস দূরত্বকে এফ দিয়ে লিখি আর বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে লিখি। তাহলে আমরা যেহেতু এই পয়েন্টটা মাঝখানে আছে বললাম, তাহলে এফ ইকুয়ালস টু r/2 হবে নিশ্চয়ই। কিন্তু এই জিনিসটা তখনই পসিবল যখন আমরা ধরে নেব যে দর্পণটা ক্ষুদ্র উন্মেষযুক্ত। এটার কন্ডিশন হচ্ছে দর্পণ ক্ষুদ্র উন্মেষযুক্ত হলেই এই ফর্মুলাটা পসিবল। তাহলে ক্ষুদ্র উন্মেষ কাকে বলে? ক্ষুদ্র উন্মেষ হচ্ছে যে ধরো আমরা এখানের একটা পয়েন্টকে আর এখানের একটা পয়েন্টকে অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্যই লম্ব হতে হবে, আর তার সাথে সি অ্যাড করে দিচ্ছি। এটা হয়ে গেল এম, এটা হয়ে গেল এম প্রাইম। উন্মেষ দু ধরনের হয়, একটা রৈখিক একটা কৌণিক। এম প্রাইমের দূরত্বটাকে বলা হয়, এই দৈর্ঘ্যটাকে রৈখিক উন্মেষ। আর এই যে অ্যাঙ্গেলটা এম সি এম প্রাইম, এটাকে বলা হয় কৌণিক উন্মেষ। তাহলে উন্মেষ ক্ষুদ্র মানে এই মানগুলোকে খুব ছোট হতে হবে, তাহলেই এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারব। ফোকাসে প্রধান অক্ষ মানে এই অক্ষটা সমান্তরাল আলোকরশ্মি এসে মিলিত হয়। যদি আমি উত্তলের ক্ষেত্রে সেটা আঁকি, তাহলে এই যে দুটো সমান্তরাল আলোকরশ্মি, এটা ফোকাসে এসে মিলিত হবার কথা, কিন্তু দর্পণের পেছনে তো আলোকরশ্মি আসতে পারবে না, তাই তারা এখান থেকে এইভাবে বেরিয়ে যায়, কিন্তু ফোকাসটাকে কেন্দ্র করেই বেরোবে। কিন্তু ধরো যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল না হয়, আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল না হয়, তাহলে তো আর ফোকাসের বিষয়টা আসছে না এখানে। আমরা কনকেভেকেও বোঝাতে পারি, কনভেক্সেকেও বোঝাতে পারি। আমি ধরো কনকেভ আঁকছি, ওখানে একটা কনভেক্স আঁকা রয়েছে অলরেডি, তো আমি একটা কনকেভ আঁকছি। তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে এফ পয়েন্ট, এটা ও। যদি প্রধান অক্ষের সমান্তরাল আলো হতো তাহলে সেটা ফোকাস দিয়ে যেত, অর্থাৎ এরকম যদি আলোকরশ্মি আসতো তাহলে সেটা এখান থেকে পাস করে যেত, তাই জন্যই ওটাকে ফোকাস বলা হচ্ছে।
কিন্তু আমরা জানতে চাইছি যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, তাহলে ধরো এইভাবে যদি আলোক রশ্মি আসে, এটা একটা আর ধরো এইটা একটা, তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে না। কিন্তু দেখা যায় যে আমরা যদি ফোকাস বিন্দুটা দিয়ে প্রধান অক্ষের ওপর একটা লম্ব টানি, তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলো সেই লম্বের ওপর একটা পয়েন্টে ছেদ করে। এই ফোকাসটাকে তখন বলা হয়, এই বিন্দুটাকে গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস কিন্তু দেখো এই তলের ওপর যে কোনো বিন্দুতে হতে পারে। তাহলে গৌণ ফোকাস পরিবর্তনশীল, এটি পরিবর্তনশীল। কিন্তু ফোকাস কিন্তু যেটা এফ ফোকাস, ফোকাস কিন্তু স্থির বিন্দু। এমনকি যদি আমরা মাধ্যম পরিবর্তন করি, যে এটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই বা যা কিছু করি, দর্পণের ফোকাস কিন্তু সেম থাকবে। অর্থাৎ মাধ্যমের পরিবর্তনেও ফোকাস অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে তলটা আঁকলাম যার ওপর গৌণ ফোকাস যে কোনো বিন্দুতে হতে পারে, এই তলটাকে আমরা নাম দিচ্ছি ফোকাস তল। তাহলে দেখো ফোকাস তল যেহেতু ফোকাসের ওপর লম্বভাবে অবস্থিত প্রধান অক্ষে, তাহলে ফোকাস তলের দূরত্বও কিন্তু দর্পণ থেকে সবসময় সেম থাকবে। তাহলে দর্পণ থেকে এর দূরত্ব কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে? এবার আমাদের জানতে হবে আলোর প্রতিফলনে উত্তল আর অবতল দর্পণ কিরূপ প্রতিবিম্ব তৈরি করে। প্রথমে আমরা অবতল দর্পণের জন্য করছি। অবতল দর্পণের ধরো বস্তুর অবস্থান করলাম, যে বস্তু কোথায় থাকবে, প্রতিবিম্বের অবস্থান, বৈশিষ্ট্য। প্রথমে ধরো আমরা নিচ্ছি যে অবতল দর্পণে, এটা আমরা অবতল দর্পণের জন্য করছি, অর্থাৎ কনকেভ, যে অবতল দর্পণের অসীম দূরত্বে কোনো বস্তু আছে। সবসময় খেয়াল রাখবে অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি কিন্তু সমান্তরাল হয়। এবার আমাদের পড়তে হবে অবতল আর উত্তল দর্পণের কোথায় বস্তু রাখা হলে কিরূপ প্রতিবিম্ব তৈরি হয়। এখানে একটা চার্ট তৈরি করা রয়েছে, সেটা হচ্ছে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, বৈশিষ্ট্য অবতল দর্পণের জন্য। প্রথমে ধরো যদি কোনো বস্তুকে অসীম দূরত্বে রাখা হয়, আমাদের খেয়াল রাখতে হবে যে অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি কিন্তু সর্বদা সমান্তরাল আলোক রশ্মি হয়, সমান্তরাল। তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হয়, তাহলে সেটা কোথায় ছেদ করে? ফোকাসে। তাহলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, আর সেটা হবে অতি ক্ষুদ্র। আর যেহেতু আলোক রশ্মিটা সত্যিকারের এসে ছেদ করছে, ওখানে আলোক রশ্মি বর্তমান, তাই সদ, আর সদ মানেই হচ্ছে অবশিষ্ট, অর্থাৎ উল্টো। এরপরে বক্রতা কেন্দ্রের বাইরে, সি এর ঠিক বাইরে, সেটা হয় ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, সেটাও ক্ষুদ্র, সদ, অবশিষ্ট। এই যে পয়েন্টটা বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে যখন আমরা কোনো বস্তুকে রাখবো, তখন বক্রতা কেন্দ্রেই তার প্রতিবিম্ব তৈরি হবে, আর সেটা সমান আকারের হবে। ঠিক আছে?
আর সদ অবশিষ্য, কারণ আলোক রশ্মি মিলিত হচ্ছে। দর্পণের পেছনে হলে একমাত্র অসদ হয়। সেই অসদটা এখানে হচ্ছে যখন ফোকাস আর মেরুর মধ্যে রাখা হবে তখন দর্পণের পেছনে তৈরি হবে, আর সেটা তখন হয়ে যাবে অসদ। আর অসদ মানেই সমশিষ্য। যখন অসীম দূরত্বে বস্তু থাকে তখন ফোকাসে তৈরি হয় প্রতিবিম্ব, আর তাহলে ফোকাসে বস্তু রাখা হলে অসীম দূরত্বে তৈরি হয়ে যাবে প্রতিবিম্ব, কারণ ল অফ রিভার্সিবিলিটি, আলো তার বিপরীত পথ সবসময় ফলো করে। তাই অসীমে রাখলে ফোকাসে, ফোকাসে রাখলে অসীম। তা এটা ছিল হচ্ছে অবতল দর্পণের জন্য বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান আর তার বৈশিষ্ট্য। এবার যদি আমরা উত্তল দর্পণের জন্য করি, উত্তল দর্পণের সাথে অবতল দর্পণের একটা পার্থক্য হলো এই যে অবতল দর্পণের তো বস্তু যেদিকে রাখা হয় সেদিকেই ফোকাস, বক্রতা কেন্দ্র সব রয়েছে। তাহলে আমরা একবার বক্রতা কেন্দ্রের ভেতরে রাখতে পারি, বাইরে রাখতে পারি, এই বিভিন্ন পয়েন্টের জন্য আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা ওর ফোকাস, বক্রতা কেন্দ্র সব তো দর্পণের ভেতরে, তাই উত্তল দর্পণের সামনে আমি যেখানেই বস্তুকে রাখি না কেন একই প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হবে। তাই সেক্ষেত্রে আমরা বেশি পয়েন্ট এভাবে তৈরি করতে পারবো না, 0.1 লিখতে পারবো অসীম দূরত্বে। তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে একইভাবে ফোকাস, কিন্তু সেটা সদ হবে না, সেটা হবে অসদ, কারণ ফোকাস তো এক্ষেত্রে দর্পণের পেছনে, তার মানে পেছনে যখন তৈরি হচ্ছে পেছনে নিশ্চয়ই লাইট নেই, ওটা আমাদের মনে হচ্ছে, তাই অসদ। অসদ মানেই সমশিষ্য। আর এখানে প্রতিবিম্ব হবে বিন্দু আকৃতি, অতি ক্ষুদ্র। আর 2 নম্বর হচ্ছে দর্পণের সামনে, এটা কোনো পার্টিকুলার অবস্থান করা যাবে না, জাস্ট সামনে। তাহলে সেটা হয়ে যাবে প্রতিবিম্বের অবস্থান ফোকাস ও মেরুর মধ্যে, আর সেটা হবে অসদ, সমশীর্ষ, ক্ষুদ্র। তাহলে এই গেল উত্তল আর অবতল দর্পণে প্রতিবিম্বের অবস্থানগুলো। এখান থেকে আরেকটা টার্ম আমাদের জানা দরকার, যেটাকে আমরা বলছি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু হয় প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, অথবা এভাবেও লেখা যায় প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখব যে বিবর্ধিত কথাটা যেখানে যেখানে রয়েছে, বিবর্ধিত অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড়, তার মানে কিন্তু m greater than 1, এটা হচ্ছে বিবর্ধিত। আর যেখানে থাকবে ক্ষুদ্র সেখানে m less than 1, সেটা হচ্ছে ক্ষুদ্র। তাহলে দেখো অবতল, এটা আমরা উত্তলের জন্য লিখলাম এখন বৈশিষ্ট্য আর প্রতিবিম্বগুলো। তাহলে উত্তলের ক্ষেত্রে দুটোই কিন্তু আমরা ক্ষুদ্র লিখেছি। তাহলে উত্তল দর্পণে m কিন্তু সর্বদা লেস দ্যান 1, উত্তল দর্পণে m কিন্তু সর্বদা লেস দ্যান 1। কিন্তু যদি আমরা অবতল দর্পণের কথা বলি, অবতল দর্পণে কনকেভে m লেস দ্যান 1 হয়, m গ্রেটার দ্যান 1 হয়, m ইকুয়ালস টু 1 হয়। যে চার্টটা তোমরা করলে সেখানটা দেখো, যখন লেখা রয়েছে ক্ষুদ্র, কোথায় লেখা রয়েছে
যখন দেখো বক্রতা কেন্দ্রের বাইরে রয়েছে, অসীমে রয়েছে, সব জায়গায় ক্ষুদ্র কথাটা লেখা রয়েছে। যখনই ক্ষুদ্র থাকবে তার মানে এটা m<1 ক্ষুদ্রর ক্ষেত্রে। যেখানে দেখো বিবর্ধিত কথা লেখা রয়েছে, যখন এফ এর ভেতরে রয়েছে, ঠিক আছে, বা বক্রতা কেন্দ্র এফ এর মাঝে রয়েছে বিবর্ধিত, তখন m>1। আর এটা একমাত্র এক জায়গাতেই হয়, যেটা দেখো বক্রতা কেন্দ্রে রাখলে বক্রতা কেন্দ্রেই তৈরি হচ্ছে, তার মানে দুটোর আকার সমান, তখন কিন্তু এটা এক হবে, এটা বক্রতা কেন্দ্রে রাখলে হয়। তাহলে এভাবে আমাদের যদি চার্টগুলো আর পয়েন্টসগুলো ঠিকভাবে জানা থাকে, এই অ্যান্সারগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারছি। এই রিফ্লেকশনের পার্টটা আমরা এখানেই স্টপ করছি। এরপর তোমরা রিফ্র্যাকশন করবে। তারপর যখন আমরা লাইটের কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন কিন্তু এই টপিকসগুলো আবার উঠবে, কিন্তু কোশ্চেন অ্যান্সার আকারে। তার আগে আমরা চাইবো যে তোমরা নিশ্চয়ই যেন বাড়িতে এই টপিকগুলো নিজেদের পড়াটা ভালো করে তৈরি করে নাও, যাতে কোশ্চেন অ্যান্সার করার সময় তোমরা নিজেরাই অ্যান্সারগুলো করতে সক্ষম হও। আমরা রিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ নিয়ে পড়ব। আলোর প্রতিসরণ কি? যখন কোনো আলোকরশ্মি কোনো একটা মাধ্যম থেকে এসে অন্য কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবেশ করে, অবশ্যই সেই মাধ্যমটাকে ট্রান্সপারেন্ট হতে হবে যাতে আলোকরশ্মি প্রবেশ করতে পারে তার মধ্যে দিয়ে। তাহলে দেখা যায় আলোকরশ্মির বেগের পরিবর্তন ঘটে আর আলোকরশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে। সেই ঘটনাকে বলি আমরা রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণে আলোকরশ্মির বেগের পরিবর্তন হয়, আলোকরশ্মির অভিমুখের পরিবর্তন হয়। এখন অভিমুখের পরিবর্তনের থেকে বেগের পরিবর্তনটা বেশি সঠিক, কারণ যদি আমরা লম্ব আপতনের কথা ভাবি, ধরো আলোকরশ্মি এরকম লম্বভাবে পড়ছে, এটা দুটো আলাদা মাধ্যম, তখন কিন্তু আলোকরশ্মি সোজাসুজিভাবেই বেরিয়ে যায়, যেখানে আলোর বেগের পরিবর্তন ঘটে কিন্তু অভিমুখের পরিবর্তন ঘটে না। তাই আমরা লিখতে পারি এখানে যে লম্ব আপতনে আলোর বেগের পরিবর্তন হয়, অভিমুখের পরিবর্তন হয় না। তাহলে এটা পরিবর্তনের কথা বললাম। তবে স্থির কি থাকে? আমরা জানি যে আলোর বেগ ইকুয়ালস টু হয় কম্পাঙ্ক, অর্থাৎ এক সেকেন্ডে কোনো তরঙ্গ যতবার পূর্ণভাবে কম্পিত হচ্ছে ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ একটা পূর্ণ কম্পনের জন্য রশ্মিটা কত দূর যাচ্ছে, তরঙ্গটা একটা পূর্ণ কম্পনে তরঙ্গ কত দূর যাচ্ছে। আলোর বেগ আমরা ভি দিয়ে লিখি, কম্পাঙ্ক এন, আর তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা। আলোর প্রতিসরণে বেগের পরিবর্তন ঘটে কারণ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। তাহলে আমরা লিখতে পারবো প্রতিসরণে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। কিন্তু আলোর কম্পাঙ্ক স্থির থাকে। তাহলে আলোর কম্পাঙ্ক কিন্তু
স্থির থাকছে প্রতিসরণে, কম্পাঙ্ক অপরিবর্তনশীল বা অপরিবর্তিত থাকে। কখন অপরিবর্তিত থাকে? প্রতিসরণের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা পড়ব আলোর প্রতিসরণের সূত্র, অর্থাৎ প্রতিসরণে আলোকরশ্মি যে বিষয়গুলো ফলো করে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা দুটো আলাদা মাধ্যম ধরে নিচ্ছি, এ মিডিয়াম, বি মিডিয়াম। ধরে নিচ্ছি এ মিডিয়ামটা বি মিডিয়ামের থেকে লঘু অর্থাৎ রেয়ার মিডিয়াম, আর বি মিডিয়াম এ মিডিয়ামের থেকে ঘন অর্থাৎ ডেন্সার মিডিয়াম। আলোকরশ্মি যখন এরকম একটা এ মিডিয়াম থেকে এসে, ধরো পি কিউ আলোকরশ্মি বি মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেঁকে গেল, এবার এটা আমরা অন্যদিকেও বেঁকাতে পারতাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লঘু মাধ্যমে কোণের মান বেশি বড় হয়। লঘু মাধ্যমে কোণ ঘন মাধ্যম অপেক্ষা বেশি। তাই লঘু মাধ্যমে যে কোণ হয়েছে অভিলম্বের সাথে, তার মান ঘন মাধ্যমের কোণ অপেক্ষা বেশি হবে। তাহলে এটা আই, এটা আর। অ্যাঙ্গেল আই হচ্ছে এখানে আপতন কোণ or angle of incidence, angle R equals to প্রতিসরণ কোণ অর্থাৎ angle of refraction। এখন আমরা যদি দুটো নির্দিষ্ট মাধ্যমের কথা বলি, যে মাধ্যম এ আর মাধ্যম বিটা ফিক্সড, তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যম আর পয়েন্ট বি হচ্ছে, যদি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর কথা বলি, যে আলোটা আমরা এখানে ফেলছি, যে আলোটা এ মিডিয়াম থেকে বি মিডিয়ামে আসছে, সেটা যদি ফিক্সড হয়, তাহলে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি। তরঙ্গ দৈর্ঘ্যটাকে অনেক সময় বর্ণ দিয়েও প্রকাশ করা হয়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেলে আলোর বর্ণেরও পরিবর্তন ঘটে। তাই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আমরা যদি আলোক রশ্মিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ইনসিডেন্স করি, মানে ধরো আলোক রশ্মিটা এইভাবে রয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে আমি বাড়িয়ে দিলাম বা অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিচ্ছি, অর্থাৎ আই এর মানটা চেঞ্জ হচ্ছে। আই এর মান চেঞ্জ হলে আর এর মানও চেঞ্জ হবে, আর এই দুটোর পরিবর্তন এমনভাবে ঘটবে যাতে সাইন আই আর সাইন আর এই দুটোর অনুপাতের মানটা ফিক্স থাকে, এই দুটোর অনুপাতের মানটা যাতে ধ্রুবক থাকে। কখন? যখন এই দুটো ফলো করবে তখনই। মাধ্যম দুটো সেম থাকতে হবে আর তরঙ্গ দৈর্ঘ্য ফিক্স থাকতে হবে, তাহলেই সাইন আই বাই সাইন আর এর মানটা সবসময় ধ্রুবক থাকবে। এই ধ্রুবকটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এই সূত্রটা যেটা, এটা হচ্ছে স্নেলস ল বা স্নেলের সূত্র।
তাহলে স্নেলের সূত্র কখন খাটবে সেটা আমরা বুঝে গেলাম, কিন্তু স্নেলের সূত্র কখন মানবে না কোনো আলোক রশ্মি। আবার সেই লম্ব আপতনের কথা, আলোক রশ্মি যদি লম্বভাবে এসে পড়ে, অর্থাৎ এইভাবে পড়ে যদি, তাহলে আই এর মান কত হয়ে যাচ্ছে? 0, কারণ লম্বভাবে পড়েছে, অভিলম্বের সাথে কোণ 0। আই এর মান 0 হলে সাইন আই কত হবে? 0। সাইন আই 0 হলে প্রতিসরাঙ্ক কত হবে? 0/something 0, তাহলে প্রতিসরাঙ্ক 0। থিওরিটিক্যালি এটা আসছে, কিন্তু প্রতিসরাঙ্ক নট ইকুয়ালস টু 0। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কখনোই 0 হতে পারে না। তাই জন্য লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য নয়। তাহলে লম্ব আপতনে স্নেলস ল প্রযোজ্য নয়। আমরা প্রতিসরাঙ্কের কথা বললাম, এখন প্রতিসরাঙ্কের মান কিন্তু কেবলমাত্র সাইন আই বাই সাইন আর এটার সাথেই সমান হয় না। ধরো আমরা আগের যে ডায়াগ্রামটা আঁকলাম, সেখানে এ মিডিয়ামে লাইটের ভেলোসিটি ধরছি সিএ, এ মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট সিএ বেগে যায়। বি মিডিয়ামে লাইটের বেগ হচ্ছে সিবি, বি মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট সিবি বেগে যায়। এটা আই, এটা আর। এখন প্রতিসরাঙ্ক যখন আমরা লিখব তখন খেয়াল রাখতে হবে যে প্রতিসরাঙ্কটা কোন মাধ্যমের। এখানে যেমন আলোক রশ্মির প্রতিসরণ কোন মাধ্যমে হয়েছে? বি মাধ্যমে। তাহলে প্রতিসরণ কিন্তু এখানে বি মাধ্যমের। আর কোথা থেকে এসছে? এ মাধ্যম থেকে। তার মানে প্রতিসরাঙ্কটা কার সাপেক্ষে? এ মাধ্যমের। তাহলে এখানে আলোক রশ্মির যেটা প্রতিসরাঙ্ক হবে সেটা কিন্তু এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে এ মিউ বি। মনে রাখবে, যার সাপেক্ষে লিখতে হয় তাকে আগে লিখছি, যার প্রতিসরাঙ্ক তাকে পরে লিখছি। ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। আবার এই মানটাই এ মিউ বি সমান হয় সি এ বাই সি বির। অর্থাৎ যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। চিহ্নটাও মনে রাখা উচিত, কিন্তু তোমাদের লেখায় পরীক্ষার কোশ্চেনে এই রকম ভাবে লেখা থাকার সম্ভাবনাই বেশি। তাই তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর বা সি এ বাই সিবি। প্রতিসরাঙ্ক দু ধরনের হয়। এইভাবে প্রতিসরাঙ্কের প্রকাশ করাকে, অর্থাৎ যখন কোনো মাধ্যমের সাপেক্ষে বলছি তখন প্রতিসরাঙ্কটাকে বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্ক।
অর্থাৎ এই এ মিউ বিটা হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু যদি আমরা এই ফার্স্ট মিডিয়ামটাকে এ মিডিয়াম না ভেবে আমরা ভাবি শূন্য মাধ্যম, যদি আমরা এটাকে এ মিডিয়াম না ভেবে ভাবি শূন্য মাধ্যম, বা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমে আলোর বেগ সি, সি এর মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা শূন্য মাধ্যমে ভাবি তখন বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে হবে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। এভাবে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক লেখাকে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর সেটা লেখার সময় যেহেতু শূন্য মাধ্যম সাপেক্ষে, যেমন এটা এ মাধ্যম সাপেক্ষে ছিল, সামনে এ লিখেছি, এটা যেহেতু শূন্য মাধ্যম সাপেক্ষে তাই সেটা লেখার প্রয়োজন হয় না, এটা খালি আমরা মিউ বি লিখব। আর তার মান কত হবে? আগে সি এ থেকে সিবি ছিল, সি এ বাই সিবি ছিল, এবার হবে সি বাই সিবি, সি বাই সিবি। তাহলে এভাবে আমরা যদি আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ জানা থাকে আর এক্সামে যদি প্রতিসরাঙ্কের মান কোনো মাধ্যমের দেওয়া থাকে, আমরা কিন্তু খুব সহজেই সেই মাধ্যমে আলোর বেগ কত হবে বার করতে পারবো। তাহলে আলোর প্রতিসরাঙ্ক সম্পর্কে, মাধ্যমের প্রতিসরাঙ্ক সম্পর্কে আমাদের কিছু কথা জেনে রাখা উচিত। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ফার্স্টে আমরা মনে রাখতে হবে যে যখন আমরা প্রতিসরাঙ্কের কথা বলছি, ধরো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা যদি হয় এ মিউ বি ইকুয়ালস টু সি এ বাই সিবি, তাহলে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে নিশ্চয়ই বি মিউ এ সিবি বাই সি এ। অর্থাৎ জল সাপেক্ষে বায়ুর যা প্রতিসরাঙ্ক হবে, বা জল সাপেক্ষে কাচ মাধ্যমের যে প্রতিসরাঙ্ক হবে, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্কের মান ঠিক তার অপোজিট হবে। সুতরাং এ মিউ বি ইকুয়ালস টু 1/বি মিউ এ, এটা জানতে হবে। আচ্ছা, রিফ্র্যাকশন অফ লাইটে এবার আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্পর্কে কয়েকটা পয়েন্ট একটু জেনে রাখতে হবে, যেগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট বলছি, ধরো তোমাদের বলা হয়েছে যে জল মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্কের মান এত, তাহলে উল্টোটা কত হবে? যদি কাচ সাপেক্ষে জল হয় কত হবে? এবার ধরো আমরা এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছি এ মিউ বি, যার মান আমরা বলছি সি এ বাই সিবি। বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? বি মিউ এ, যার মান হবে সিবি বাই সি এ। তাহলে দেখেছো একটা ঠিক অপোজিট হচ্ছে আর একটা অনন্যক হচ্ছে। তার মানে এ মিউ বির যা হবে মান, বি বিউ এর মান ঠিক তার অনন্যক হবে। এটা একটা পয়েন্ট। নেক্সট আমাদের জানতে হবে যে যখন ধরো আমরা পরম প্রতিসরাঙ্কের কথা বলি, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স,
তখন কিন্তু আমরা ধরো বি মাধ্যমের যদি পরম প্রতিসরাঙ্ক হয় মিউ বি, তার মান কত লিখি? সি বাই সিবি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগই কিন্তু আলোর প্রাপ্ত সর্বোচ্চ বেগ। তাহলে যদি সর্বোচ্চ মানকে আমরা একটা ছোট মান দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই মিউ এর মানটা একের থেকে বড় হবে। তাহলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পরম প্রতিসরাঙ্ক, সর্বদা কিন্তু গ্রেটার দ্যান 1 হবে। কিন্তু যদি আমরা ভাবি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে তার মান কিন্তু গ্রেটার দ্যান 1ও হতে পারে, লেস দ্যান 1ও হতে পারে। কারণ যদি সিএসিবি থেকে বড় হয় গ্রেটার দ্যান 1, সিএসিবি থেকে ছোট হলে লেস দ্যান 1। যদি আমরা শূন্য মাধ্যমের বার করতে চাই পরম প্রতিসরাঙ্কের মান, তাহলে ফর্মুলা অনুযায়ী ওপরে তো শূন্য মাধ্যমে আলোর বেগ আছেই, আর যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বার করতে হবে সে মাধ্যমে আলোর বেগটা নিচে লিখতে হবে। তাহলে সি বাই সি কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো শূন্য মাধ্যমে আলোর বেগ হবে ইকুয়ালস টু 1। আলোর প্রতিসরাঙ্ক যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কিন্তু কোনো একক বা মাত্রা থাকবে না, কারণ দুটোই বেগ কেটে যাবে। তাহলে প্রতিসরাঙ্ক কিন্তু মাত্রাহীন হবে এবং এককহীন হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পর আমরা নেক্সট পয়েন্ট করছি রিফ্র্যাকশন থ্রো এ প্যারালেল গ্লাস স্ল্যাব। গ্লাস মানে এখানে যে কোনো ট্রান্সপারেন্ট মিডিয়ামই হতে পারে। প্যারালাল গ্লাস স্ল্যাবের যদি আমরা ডায়াগ্রামটার দিকে একটু মন দিই, দেখো ওপরেও ধরো আমি বায়ু মাধ্যম ধরছি, মানে শূন্য মাধ্যম, বায়ু মাধ্যমকেই শূন্য মাধ্যম বলি আমরা। এটা ধরো কাঁচ মাধ্যম গ্লাস, আর নিচেও বায়ু মাধ্যম। তাহলে আলোক রশ্মি কি হবে যখন বায়ু থেকে কাছে এসে পড়ছে, অর্থাৎ লঘু থেকে ঘন মাধ্যমে এসে পড়ছে। এখন যদি কাঁচ মাধ্যম না থাকতো আলোক রশ্মিটাই সোজা চলে যেত, কিন্তু কাঁচ মাধ্যম থাকার কারণে তার প্রতিসরণ হলো। প্রতিসরণের পর আবার সে বায়ু মাধ্যমে আসছে। তা সেক্ষেত্রে দেখা যাবে যে নির্গত রশ্মি যেটা, সেটা আপতিত রশ্মির সাথে প্যারালাল হচ্ছে, এই দুটো লাইন প্যারালাল। কিন্তু রশ্মিটা কিছুটা সাইডে সরে গেছে, এতটা সাইডে সরে গেছে কিন্তু প্যারালাল আছে। তাহলে প্যারালাল যদি থাকে তার মানে আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হচ্ছে না, আলোক রশ্মি বেঁকে যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে কাঁচ স্ল্যাবে আলোর প্রতিসরণে আলোক রশ্মির চ্যুতি শূন্য হবে, কোনো সরে যাবে না আলোক রশ্মি। 2 নম্বর আমরা লিখতে পারছি যে আলোক রশ্মির পার্শ্ব সরণ হবে। এই পার্শ্ব সরণের যে মানটা, এটা কিসের ওপর নির্ভর করে? এটা নির্ভর করে স্ল্যাবের বেধের ওপর, যে স্ল্যাবটা কতটা চওড়া। স্ল্যাবের যে উপাদান রয়েছে, যেমন এখানে কাঁচ লিখেছি, এটার প্রতিসরাঙ্কের ওপর। সি নির্ভর করে যে কোন অ্যাঙ্গেলে লাইটটা এসে পড়েছে, এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ আপতন কোণের ওপর।
তাহলে এই তিনটে বিষয়ের ওপর কিন্তু পার্শ্ব সরণের মানটা নির্ভর করছে। এখানে যে আমরা চ্যুতির কথা বলছি, যে চ্যুতিটা শূন্য হচ্ছে, আলো বেঁকে যাচ্ছে না, আমরা যদি এমনি কোনো ড্রয়িংয়ে চ্যুতিটা বোঝার চেষ্টা করি যে নর্মাল প্রতিসরণের ক্ষেত্রে কত হবে, তাহলে প্রথমে একটা ড্রয়িং করছি যেটা লঘু থেকে ঘন মাধ্যমে আসছে। এটাকে লঘু মাধ্যম ধরছি, এটা ঘন মাধ্যম। তাহলে আলোকরশ্মি যদি এইভাবে যাওয়ার কথা থাকে, তাহলে ঘন মাধ্যমে এলে ওটা কাছে সরে আসবে, তার মানে এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর। তাহলে চ্যুতি কতটা হলো, 16 কতটা, এই পুরো অ্যাঙ্গেলটা আই হলে এই পুরো অ্যাঙ্গেলটা ওয়াই, আর বাদ দিলে এই পরিমাণ সরে গেছে, তাহলে এই সরে গেছে যতটা চ্যুতি কোণ, তার মান হবে আই মাইনাস আর। আবার যদি উল্টোটা হতো, যে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আসতো আলোকরশ্মি, দূরে সরে যেত, এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটাও আই, এই পুরোটা আর। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যতটা সরে গেল এই ডেল্টার মান হতো আর মাইনাস আই। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ যেটা, সেটার মান আই মাইনাস আরও হতে পারে, আর মাইনাস আইও হতে পারে। তোমরা খেয়াল রাখবে যেটা বড় তার থেকে ছোটটা বাদ দিতে হবে। আর বড় কোন দিকে হয়, বড় লঘু মাধ্যমের দিকে হয়। ঠিক আছে? এবার আমরা পয়েন্ট করছি অ্যাপারেন্ট ডেপথ। অর্থাৎ আপাত গভীরতা। তোমরা দেখবে যখন আমরা কোনো জল ভরা বালতির ওপর থেকে তাকাই, বা চৌবাচ্চা বা পুকুর, যার তলদেশটা তোমরা দেখতে পাচ্ছ, দেখবে তলদেশটা অনেকটা উপরে উঠে গেছে বলে মনে হয়। সেক্ষেত্রে আমরা যতটা গভীরতা মনে করি সেটাকে বলা হয় আপাত গভীরতা। এই আপাত গভীরতা যদি আমরা এইচ প্রাইম দিয়ে লিখি, আর প্রকৃত গভীরতা যদি এইচ হয়, তাহলে তরলের প্রতিসরাঙ্ক, মানে যে এখানে আমরা জল বললাম, অন্য কোনো তরলও থাকতে পারে, আমরা ওপর থেকে দেখছি কোনো একটা তরল রয়েছে, সেই তরলের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক অবশ্যই, কারণ আমরা বায়ু থেকে দেখছি, তাহলে বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক। তাহলে তরলের পরম প্রতিসরাঙ্ক ধরে নিচ্ছি মিউ। তাহলে মিউ ইকুয়ালস টু হবে এইচ বাই এইচ প্রাইম। এখানে কিন্তু এইচ গ্রেটার দ্যান এইচ প্রাইম, অর্থাৎ প্রকৃত গভীরতা বেশি, আমাদের মনে হচ্ছে গভীরতাটা কম, আমরা কম গভীরতা দেখছি, এইচ প্রাইম কম। আর এটা কখন পসিবল হচ্ছে, যখন বায়ু মাধ্যম থেকে তরলের মধ্যে দেখা হচ্ছে। অর্থাৎ কোনো পাখি যদি একটা মাছকে দেখে জলের ভেতর, তাহলে মাছটা যে গভীরতায় আছে, পাখিটার মনে হবে যে মাছটা আরো কম গভীরতায় আছে, জলতলের আরো অনেক কাছে আছে, আসলে কিন্তু মাছটা অনেক গভীরে রয়েছে। এবার এই সেম ঘটনা যদি উল্টো হয়, যে তরলের মধ্যে কেউ আছে আর সে ওপরের দিকটা দেখছে, অর্থাৎ মাছ যেভাবে দেখে, মাছ তরলের মধ্যে রয়েছে আর সে তরলের ওপরে পাখিটাকে দেখছে, তাহলে কিরকম হবে? সেখানেও যদি এইচ প্রাইমটাকে আমরা আপাত গভীরতা ভাবি আর এইচকে যদি প্রকৃত গভীরতা ভাবি, তাহলে সেখানে মিউ এর মান হবে এইচ বাই এইচ প্রাইম, না এখানটা হয়েছিল, এখানে হবে এইচ প্রাইম বাই এইচ। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে এইচ প্রাইম গ্রেটার দ্যান এইচ, অর্থাৎ পাখিটা যে উচ্চতায় আছে মাছের মনে হবে পাখিটা আরো অনেক উপরে আছে, আপাত উচ্চতাটা বেড়ে যাবে। এটা কখন সম্ভব হচ্ছে? যখন
তরলের মধ্য থেকে বাইরের দিকে দেখা হচ্ছে। তাহলে এই হচ্ছে আপাত আর প্রকৃত গভীরতার বিষয়টা। এর পরের টপিক আমরা লিখছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ সংকট কোণ আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, এটা ঘন এটা লঘু। তাহলে আমরা এখান থেকে যে কোণে ফেলবো আলোকরশ্মিটাকে, এই রকম আলোকরশ্মিটা নিশ্চয়ই আরো বেঁকে যাবে, কারণ লঘু মাধ্যমে কোণ বড় হয়। এবার যদি আমি এই অ্যাঙ্গেলটা আরো বাড়াতে থাকি, তাহলে এই অ্যাঙ্গেলটা আরো বেঁকতে থাকবে। একসময় এই লাইনটা এই লাইনের ওপর দিয়ে যাবে, তখন ছবিটা কিরকম হচ্ছে, এটা আরো বেঁকিয়ে দিলাম, তাহলে এটা গেল এটার ওপর দিয়ে, অর্থাৎ প্রতিসরণ কোণ হয়ে গেল 90 ডিগ্রি। তখন এই আপতন কোণটাকে বলা হয় সংকট কোণ। তাহলে এখানটা আমরা সংকট কোণের ফর্মুলা লিখতে পারবো, যদি আমরা লঘুটাকে বায়ু মাধ্যম ধরে নিই আর এটাকে এমন একটা মাধ্যম ধরলাম যার প্রতিসরাঙ্ক মিউ, তাহলে ফর্মুলা হবে সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপারটা কখন আসছে, সংকট কোণের ব্যাপারটা যখন ঘন থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি যায়। এবার এই অ্যাঙ্গেলটাকে যদি আরো বাড়িয়ে দেয় কেউ, তখন কি হবে, এই আলোকরশ্মিটা এপাশে তো যেতেও পারছে না, এই দিকে ছিল, আরো ঘুরে যাবে, অর্থাৎ আলোকরশ্মিটা ফিরে আসবে। এই ঘটনাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে, আপতন কোণ গ্রেটার দেন হতে হবে সংকট কোণ। আপতন কোণ সংকট কোণের থেকে বড় না হলে এটা হওয়া সম্ভব নয়। আর কখন হতে হবে, আলোকরশ্মিকে অবশ্যই ঘন থেকেই লঘু মাধ্যমে যেতে হবে, নাহলে তো এই বিষয়টা হবেই না। তাহলে আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে কিন্তু লঘু মাধ্যমে যেতে হবে। এখন এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কি হয়, এখানে যেহেতু টোটাল কথাটা ইউজ করা হচ্ছে, দেখছো যে পুরো আলোকরশ্মিটাই ফিরে আসে। তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিন্তু 0.3 লিখছি যে আলোর তীব্রতার কোনো পরিবর্তন ঘটে না, আলোর তীব্রতা কিন্তু সেম থাকে। এই অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের হীরের উজ্জ্বলতা। হীরের উজ্জ্বলতা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনেরই উদাহরণ, কারণ হীরেতে যে আলোকরশ্মিটা প্রবেশ করে সেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে আর বেরিয়ে আসতে পারে না, পুরোটাই থেকে যায়, তাই জন্য হীরে অত বেশি উজ্জ্বল দেখায়। আর যদি আমরা উদাহরণ দিই, প্রাকৃতিক উদাহরণ, সেটা মরীচিকা হবে। আর উদাহরণ হবে লুমিং। লুমিংও কিন্তু এক ধরনের মরীচিকা, এটা দেখা যায় গ্রীষ্ম প্রধান দেশে।
যেখানে ভূমির উষ্ণতা বেশি, আর এটা দেখা যায় শীত প্রধান দেশে, যেখানে ভূমির উষ্ণতা উপরের তুলনায় কম। মরীচিকায় কি হয়, কোন একটা গাছ রয়েছে, সেই গাছের একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে নিচের দিকে, যেটাকে আমরা জল ভাবছি। আর লুমিংয়ে হয় নিচের কোনো বস্তুর প্রতিবিম্ব ওপরের দিকে। যেমন ধরো সমুদ্রপৃষ্ঠে যদি একটা জাহাজ থাকে, আমরা জাহাজটাকে জাহাজের ওপরে দেখতে পারবো, আমাদের মনে হবে আকাশে ভাসছে জাহাজটা, তো সেটাকে বলা হচ্ছে লুমিং। তা এই গেল হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু প্রাকৃতিক উদাহরণ। আমরা যদি রিফ্র্যাকশনের কিছু উদাহরণের দিকে মন দিই, যদি রিফ্র্যাকশনের কিছু উদাহরণ জানতে চাই, রিফ্র্যাকশনের উদাহরণ দিতে গেলে আমরা 1 নম্বর বলতে পারি সূর্যোদয়ের কিছু পূর্বে সূর্য দেখা। আমরা সকালবেলা একদম ভোরবেলা সূর্যোদয়ের সময় যে সূর্যটা দেখি, সেটা কিন্তু আসলে সূর্যের প্রতিবিম্ব। সূর্য তখনও হরাইজন্টাল লাইনের ওপরে আসেনি, তাহলে সেটা কিন্তু রিফ্র্যাকশনের জন্য হয়। 2 নম্বর, সূর্যাস্তের পর সূর্য দেখা। সূর্যাস্তের সময়ও আমরা যে সূর্যটা দেখি সেটাও কিন্তু প্রতিবিম্ব, যা রিফ্র্যাকশনের কারণেই তৈরি হয়। 3 নম্বর, টুইঙ্কলিং অফ স্টার্স বা তারার ঝিকমিক করা। আমাদের তারার দিকে, যে কোনো তারার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলে বুঝতে পারবে তাদের উজ্জ্বলতা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তো সেটাও কিন্তু হয় রিফ্র্যাকশনের জন্য। 4 নম্বর হচ্ছে কিছুটা তরলে নিমজ্জিত দণ্ডের বেঁকে যাওয়া। যে তরলে কোনো দণ্ড নিমজ্জিত করে যদি আমরা রেখে দিই, আমাদের মনে হবে যে ওপরের লাইনের সাথে নিচের লাইনটা আলাদা হয়ে গেছে, বেঁকে গেছে। তো এই সব জিনিসগুলো কিন্তু রিফ্র্যাকশনের জন্য হয়। আচ্ছা, রিফ্র্যাকশনের এই টপিকটা আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এরপরে আমরা লেন্স থেকে স্টার্ট করব। তো তার আগে নিশ্চয়ই তোমরা এই টপিকগুলো ভালোভাবে পড়ে নেবে, খাতায় নোট করেছো যেটা সেটা দেখে নেবে, মুখস্থ করে নেবে, মনে রাখার চেষ্টা করবে, যাতে বারবার পরে আবার পড়তে না হয়। যেটা একবার পড়ছো ওটা মনে রাখার চেষ্টা করবে, যাতে লাইটের পরের পার্টটুকু যখন পড়বে তখন এটার সাথে যাতে রিলেট করতে পারো। তো পরের দিন পড়া শুরু করার আগে এটা কমপ্লিট করে রাখবে। আমরা পরের দিন আবার লেন্স থেকে এখান থেকে স্টার্ট করব পরের ক্লাসে।